নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। নলছড়ে পিতার হাতে পুত্র খুন, চাঞ্চল্য এলাকায়। মহারানীপুরে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ কাঞ্চনপুরে। খুয়াইয়ে কংগ্রেসের যোগ 134 জন ভোটারের। একই দিনে দুই ভয়াবহ দুর্ঘটনা। কুমারঘাটের সড়ক ও রেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত। সাবরু মহকুমা হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র, বাড়ছে ঝুঁকি। সোমবার সন্ধ্যায় কুমারঘাটে ঘটে দুই ভয়াবহ দুর্ঘটনা। এক যুবক সড়ক দুর্ঘটনা এবং অপর ব্যক্তি রেল দুর্ঘটনায় গুরুতর জখম। এলাকা জুড়ে চাঞ্চল্য। এই মুহূর্তের বড় খবর, সোমবার সন্ধ্যায় কুমারঘাট থানাধীন এলাকায় ঘটে দুটি ভয়াবহ দুর্ঘটনা। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে কুমারঘাট কৈলাসহর মেইন রোডের ধারে গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসের সামনে। স্থানীয় সূত্রে খবর, রূপম ধর, বয়স 28, পিতা প্রিয়তোষ ধর, সাদারবাড়ি এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে দমকল কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। রূপমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে একই সন্ধ্যায় কুমারঘাট রেলওয়ে স্টেশনে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রীতেশ দাস, বয়স 48 নামের এক ব্যক্তি মালগাড়ির নিচে পুড়ে গুরুতরভাবে জখম হন। তার হাত পা এবং কোমর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। দমকল কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করেন। একই দিনে পরপর দুটি দুর্ঘটনায় কুমারঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উভয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশ্রমপল্লী কোন জায়গা? মানে কুমারঘাট আশ্রমপল্লী। জাল কি কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইকটা কালপাটি নিচে পড়ে গেছে। বাইক খালবাটে। তার নাম কি? তার যার অ্যাক্সিডেন্ট হয়েছে রূপন্দর। এখন ডাক্তাররা কি তা কইছেন? ডাক্তার আমরা কোনো অ্যাক্সিডেন্ট তো ঠিক করতে পারলাম না। নরঘাতক পিতার হাতে খুন 12 বছরের ছেলে। মঙ্গলবার ভোরে সিপাহীজলার নলছড় এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। মদ্যপ অবস্থায় পিতা তার নিজের সন্তানকে হত্যা করে দেহ ফেলে যায় রাবার বাগানে। রক্তহীন করা এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা। সিপাহীজলা জেলার নলছড় থানার অন্তর্গত কেমতলী বৈদ্যমুড়া এলাকায় মঙ্গলবার ভোরে ঘটল এক রোমহর্ষক ঘটনা। জন্মদাতা পিতা নিজেই খুন করে তার 12 বছরের শিশুপুত্রকে। ঘটনাটি চাউর হতেই এলাকায় নেমে আসে গভীর শোক এবং ক্ষোভের ছায়া। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত পিতা শিমুল দাস দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিল। মঙ্গলবার সাত সকালে মদ্যপ অবস্থায় নিজের ছেলে অনুপম দাসের উপর নৃশংসভাবে আঘাত করে তাকে হত্যা করে বলে অভিযোগ। পরবর্তীতে শিশুটির দেহ পাশের রাবার বাগানে ফেলে পালিয়ে যায় শিমুল দাস। ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পলাতক পিতাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এমন ঘটনার পর স্তব্ধতা নেমে এসেছে গোটা এলাকায়। পাড়া প্রতিবেশীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমাদের কাছে একটা খবর আসে যে খাসচমনি ওয়ার্ড নাম্বার 4, ওইখানে একটা রাবার বাগান আছে। ওই রাবার বাগানে একটা 13 বছরের একটা ছেলে তো এখানে মৃত অবস্থায় আছে। তো সেই মোতাবেক আমরা ওইখানে যাই। যাওয়ার পরে দেখলাম না ঠিক একটা বডিতে ইঞ্জুরি মার্ক আছে এবং এটা আমরা ধারণা করেছি এটা মার্ডার। তো সেই হিসাবে আমরা সাসপেক্ট হিসেবে তার বাবাকেই আমরা সাসপেক্ট করেছিলাম এবং তাকে আমরা আপাতত আমরা গ্রেপ্তার করেছি তার বাবাকে। আগামী 30 ও 31 অক্টোবর সাতচাঁদ ব্লকের কলমবাড়ি রাঙ্গবাসী বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাকঠিন চিবরদান 2025। প্রবারণা পূর্ণিমার পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই পূর্ণ উৎসবে ভিক্ষুদের চিবরদানের মধ্যে দিয়ে সম্পন্ন হবে এই 2 দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা। আগামী 30 এবং 31 অক্টোবর সাতচাঁদ ব্লকের অন্তর্গত কলমবাড়ি রাঙ্গবাসী বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাকঠিন চিবরদান 2025। 2 দিনব্যাপী ধর্মীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং উৎসাহের পরিবেশ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হল কঠিন চিবরদান। প্রবারণা পূর্ণিমার পর 1 মাসের মধ্যে পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবে ভক্তরা ভিক্ষুকদের জন্য বিশেষ পোশাক চিবর দান করেন, যা ধর্মীয়ভাবে মহাপুণ্যের প্রতীক হিসেবে বিবেচিত।
অনুষ্ঠিত। প্রতি বছরের মতো এবারও কলমবাড়ি রাঙ্গওয়াসী বুদ্ধবিহারে অনুষ্ঠিত এই মহামহোৎসবে বিভিন্ন এলাকা থেকে ভিক্ষু সংঘ অসংখ্য বৌদ্ধ ভক্তদের আগমন প্রত্যাশা করা হচ্ছে। দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে ধর্মদেশনা, সংঘদান, সাংস্কৃতিক পরিবেশনা, সমবেত প্রার্থনা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এবারে চিবরদান উৎসবকে ঘিরে সকল ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণকে স্বাগত জানানো হচ্ছে। খোয়াইতে কংগ্রেসে যোগ 134 জন ভোটারের। 3 বিধানসভা কেন্দ্রের 26টি পরিবারের যোগদান সভা অনুষ্ঠিত হয় খোয়াই কংগ্রেস ভবনে। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজ দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত সভায় খোয়াই মহকুমার আশারামবাড়ি, রামচন্দ্রঘাট এবং খোয়াই বিধানসভা কেন্দ্র এই 3টি কেন্দ্রের মোট 26টি পরিবারের 134 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেস নেতৃত্ব, শব্দকুর জমাতিয়া তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ আচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্বের দাবি, জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এই যোগদান আগামী দিনে দলের সংগঠনকে আরও মজবুত করবে এবং তৃণমূল পর্যায়ে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়াবে। খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে আশারামবাড়ি এবং রামচন্দ্রঘাট, খোয়াই এই 3টি বিধানসভায় বিভিন্ন দল থেকে, বিশেষ করে বিজেপি এবং ত্রিপুরা মথা ত্যাগ করে 26 পরিবারের 134 জন, সোমেন্দ্র দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা, অরবিন্দু দেববর্মা, বিনন্দ দেববর্মা, তাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। এই যোগদান কর্মসূচির মাধ্যমে খোয়াই জেলা সহ সারা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে ভাবনা, আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তারা যে অনুরক্ত হচ্ছে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করা, কারণ দেশের আদিবাসী জনগণ বুঝে গেছে আদিবাসী, দলিত, পশ্চাৎপদ এবং সংখ্যালঘু, গরিব, কৃষক, শ্রমিক এই অংশের মানুষকে সংগঠিত করে তাদের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার। তেলিয়ামুড়ার মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতের পরিচয় মেলায় ডিএম কলোনির কৃষ্ণদেব নামে এক ব্যক্তি হিসেবে। কিভাবে ঘটল এই মৃত্যু তা ঘিরে ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণদেব ষাট। তিনি তেলিয়ামুড়া থানার ডিএম কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণদেব পূর্বে পেশায় গাড়ি চালক ছিলেন। বর্তমানে তিনি ওই পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করতেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা পাম্প সংলগ্ন একটি ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি অস্বাভাবিক মৃত্যু হতে পারে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। বলছি যে তার বাড়ি ডিএম কলোনি মহারানীপুর। আমি স্যার তার সঙ্গে অনেকদিন পরিচিত। সে ড্রাইভার হিসাবে, ড্রাইভার গাড়ি চালাতো আগে 6 চাকা। সে ওখানে গাড়ি চালানা, এখন সে গাড়িতে পাম্পে গ্রিস ইউজ করে, আমাদের গাড়িতে দোয়াপালি করে। আমরা বলি যে ভাই কৃষ্ণ ভাই 100 টাকা নেও, 200 টাকা নেও, তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি। সবাই ড্রাইভার দর্শককে দিয়ে গেছে। এখন এইটিভি আমি যাবার সময় সে অসুস্থ। এই হোটেলের মালিক শুক্লাল তার বাড়ি তেলিয়ামুড়া। সে এখানে মহারানীপুর দোকানদার, চা ব্যবসায়ী দোকানদারি করে, চা বেচা খায়। আমরা তার থেকে থাকি, ও তার সঙ্গে পরিচিত। রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযানের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো যাত্রাপুর থানার পুলিশ।
গোপন সূত্রের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্য জুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র। ঠিক সেই সময় নতুন করে সাফল্যের নজির এগোল যাত্রাপুর থানা পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙ্কুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কামরুল মিয়ার বাড়িতে তল্লাশি করে উদ্ধার করা হয় 1,500 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 75,000 টাকা। সূত্রের আরও খবর, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো 10টি প্যাকেটে মোট 162 গ্রাম ওজনের ছিল। ঘটনাস্থল থেকেই পুলিশ ফরিদ মিয়াকে গ্রেফতার করে। যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান, নেশাবিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর। এ ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন এবং নেশামুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। 27/10/2025 আমরা দুপুরবেলার দিকে একটা খবর আসে যে নিদয়া গাঙ্কুল এরিয়াতে এখানে কামরুল জামাল বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে এবং এগুলা তারা বাংলাদেশে পার করবে এমন একটা খবর আসে। সাথে সাথে এই খবরের ভিত্তিতে আমাদের থানার প্রীতম দত্ত, আরও অফিসার্স এএসআই তপন দেবনাথ এবং আরও কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফের কাছেও ছিল। তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছেও সেই খবরটা আছে। তো অ্যাকর্ডিংলি আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা এটা একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি। সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় 1,500 ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি। তারপর ওইখান থেকে আমরা এগুলো সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম হচ্ছি এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নিয়েছি এবং এই মামলায় বা এই কাজে আর কে কে জড়িত থাকতে পারে, এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে, টোটাল বিষয়টা আমরা ওই সত্যটা উদ্ঘাটনের জন্য আমরা ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও আমরা। শ্বশুরবাড়িতে ঘুরতে এসে জামাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক সরগোল মালদা জেলার মানিকচক ব্লকের নাওয়াদা গ্রামে। শ্বশুরবাড়ি ঘুরতে এসে জামাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল মালদা জেলার মানিকচক ব্লকের নওয়াদা গ্রামে। ঘটনা সম্পর্কে জানা যায়, এনায়েতপুরের নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর বিগত 3 বছর আগে মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি কাকমারি এলাকায় বাসিন্দা অমিত চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। তাদের 1 বছরের এক নাবালক পুত্র সন্তান রয়েছে। শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি আসে। সোমবার 7 সকালেই অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশেই পাওয়া যায়। অমিত চৌধুরীর পরিবার খুনের অভিযোগ করেছেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার খবর পাওয়ার পর মানিকচক থানার পুলিশ আসে। মৃত অমিত চৌধুরীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল রিপোর্ট আসার পর জানা যাবে খুন নাকি আত্মহত্যা। এটা আমার কাকার ছেলে। গত 2 দিন আগে এখানে এসেছিল শ্বশুরবাড়িতে। আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে, কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা কি জানবুঝে এটা মেরে ফেলা হয়েছে। হত্যা করা বলছেন? হ্যাঁ, অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে, যেহেতু নাকে মুখে সব জায়গায় রক্তের দাগ। এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো, তোমাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল, আর যেটা স্বাভাবিক, যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটা কথা হয় ওটা হতেই পারে, সাধারণ ব্যাপার। আমরা পুলিশের কাছে যাব, আমরা ন্যায় বিচার অবশ্যই। আচ্ছা, মৃতদেহ কোথায় পাওয়া গেল? ওনার শ্বশুরবাড়ির পাশেই, কি সংলগ্ন। আচ্ছা, একদম। কি অনুমান করছেন? অনুমান মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলবে ওরা? সেটা পুলিশি তদন্তে বাইর হবে যে কারা মেরে ফেলতে পারে। ওর শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে। আচ্ছা, বলছি এই ছেলের বাড়ি কোথায়? কাকমারি, ইংরেজবাজার থানার মধ্যে পড়ে কাকমারি। আচ্ছা, বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে এই নওয়াদা। আচ্ছা, বলছি আপনাদের কি অনুমান করছেন, কি ভাবছেন এই ঘটনা? এই ঘটনা এরা পরিকল্পনা করে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলছে। আচ্ছা, কারা কারা জড়িত থাকতে পারে, কি ভাবছেন? জড়িত এখন তো আমরা সবেমাত্র আসলাম। আরো বাবার বাড়ির পাশেই পাওয়া যাচ্ছে, কি হয়েছিল? কিছু হয়নি।
আমি গেছিলাম মনসা গান শুনতে, ওয়ে গেছিল, গান শুনে আসলাম, আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলো, আমি বাড়ি আসলাম, দেখি ওর কোন পাত্তা নাই, আমি দেখছি আসা দেখি কোনো পাত্তা নাই। আমার বাচ্চা আছে 1 বছরের, আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো, আমার বাচ্চা ঘুমিয়ে গেল। জামা কেউ তো ছিল না, আমি ফোন করছি আমার বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম বলছে কি গান শুনতে, আমাকে গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই। ও কি ছিল? ওই ছিল আমার সঙ্গে, আর আমি চলে ওই বলছে তুমি আমাকে রেখে গেল বাড়ি, আর ওই কোথায় পেছাপের ভানা করে ভাগলো তো আর আসলো না। কখন গেল? 11টা 11:30টার দিকে রাতে? হ্যাঁ রাত্রে। তারপর কোথায় গেল? আর আবার আমার যার কাছে ফোন করলাম 11:30টার দিকে, কি তোর আমার দাদা গেছে, বলছে আমার দাদা যায়নি। তো আমি ঘুম চলে আসলাম, আমার বাচ্চাকে দুধ খাওয়াতে ঘুমিয়ে গেলাম। তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নন্দোষী আসেনি, তো বলছে কি কোথাও গানের ওখানে হবে তো দেখ যে। তা আমি বললাম কি ওখানে কাকিকে তো আমি ফোন করবো, যে দেখবো তো নাই ওখানে। তো আমার বৌদি হুড়া ফেলতে গেল, তো ওখানে যে মৃতদেহ আছে। আচ্ছা, কি অবস্থা? চুঁচুড়া সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে চিকিৎসায় গাফিলতির। জানা গেছে রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি গত 23শে অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত এসএনসিইউতে ভর্তি করতে হবে। অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিনও 24 অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনি একটি সন্তান জন্ম দেন। তার সন্তানকেও এসএনসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায় 2 নবজাতকেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে 2 পরিবার। তাদের অভিযোগ সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন মা ও শিশু উভয়েই সুস্থ, কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণে দেরি হয়েছিল। পরিবারের আরও অভিযোগ এদিন সকালে আরও 2 নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি এই মৃত্যুগুলির পিছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরিবারের আক্ষেপ, এত বড় ঘটনা ঘটল, এতগুলো শিশু মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না, বারবার ফোন করেও পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সমস্যা হচ্ছে প্রথমে যখন প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি করা হয় তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তদারকি করে। সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ, ঠিক আছে, সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে। তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গাইনো ডিপার্টমেন্টে, তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, মানে প্রসব করার আগে। যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ। জোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, কাউকে 12 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, ঠিক আছে। তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চার শরীর খারাপ, কারো শ্বাসকষ্ট, কারো খিঁচুনি আছে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা কাঁচের ঘরে নিয়ে চলে আসা হচ্ছে মায়ের কাছ থেকে। নিয়ে এসে এবার বাচ্চা মারা যাচ্ছে। বাচ্চা মারা যাওয়ার পর যখন আমরা এই বাচ্চাদের ডিপার্টমেন্টে এসে শিশু বিভাগে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য হয়েছে, এনারা বলছে আমরা জানি না, আমাদের কাছে বাচ্চা অসুস্থ অবস্থায় এসছে, তা আমরা এখান থেকে আর কিছু করতে পারিনি, এখান থেকে বাচ্চা এক্সপায়ার করেছে। আমরা তখন তাদেরকে যদি প্রশ্ন করছি তাহলে প্রবলেমটা কার, কারণ যখন ভর্তি করা হয়েছে তো প্রত্যেকটা মহিলা সুস্থ, বাচ্চাও সুস্থ আছে, তাহলে প্রবলেমটা কার, গাইনো ডিপার্টমেন্টের কি কোন মানুষটার? কারণ কালকে রাত্রেবেলা 10:30টা নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে,
বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করে। সাবরুমের শ্যামা মায়ের আরাধনায় দীপাবলি উপলক্ষে এনওয়াইএস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা। বারুণী মাঠে নৃত্য গান ও ব্যান্ড সঙ্গীতে জমে ওঠে উৎসবের আবহ। প্রতি বছরের মতো এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হল সাবরুমের এনওয়াইএস ক্লাব। দীপাবলিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় বারুণী মাঠে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে কচিকাচাদের মধ্যে নৃত্য এবং গানের প্রতিযোগিতা আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের প্রতিভামুগ্ধ করে উপস্থিত দর্শকদের। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবরুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও ছিল সাবরুম মহকুমার স্থানীয় যুবকদের দ্বারা গঠিত ব্যান্ড দল গুজবের পরিবেশনায় এক প্রাণবন্ত সঙ্গীত অনুষ্ঠান, যা দর্শকদের মন জয় করে নেয়। শ্যামা মায়ের আরাধনা এবং দীপাবলির আনন্দঘন আবহে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যায় সাবরুম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন। মায়ের আশীর্বাদ নিয়ে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখলেন তিনি। রাজ্যপালের এই সফর ঘিরে জেলা প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকালে রাজ্যের অন্যতম পবিত্র তীর্থস্থান 51 পীঠের একটি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করতে আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মন্দির প্রাঙ্গণে রাজ্যপালকে স্বাগত জানান গোমতী জেলা শাসক রিঙ্কু লাথার সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। রাজ্যপাল মায়ের চরণে পুষ্পাঞ্জলি এবং পুজো অর্পণ করে রাজ্যের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করেন। পুজো শেষে তিনি মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং মায়ের মন্দিরের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রশংসা করেন। রাজ্যপালের মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে সকাল থেকেই গোমতী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। মন্দির চত্বর এবং আশপাশ এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। স্থানীয়দের মধ্যে রাজ্যপালের আগমন ঘিরে ছিল উৎসাহ এবং কৌতূহল। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কাঞ্চনপুর শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামে ছাত্রছাত্রীরা। কর্ণজয় সিপি হাই স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল শহর, তবে শিক্ষা দপ্তরের বদলি স্থগিত ঘোষণার পর অবরোধ প্রত্যাহার। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে ফের উত্তেজনা ছড়ায় শিক্ষক বদলিকে কেন্দ্র করে। মঙ্গলবার সকালে কর্ণজয় সিপিআই হাই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় বিজ্ঞান শিক্ষকের বদলির প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে। প্রতিবাদকারীরা কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এমনকি বিদ্যালয় পরিদর্শক অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই অবরোধে কাঞ্চনপুর শহরের মূল সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। ঘটনাস্থলে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক উপস্থিত থাকতে দেখা যায়নি, যা ক্ষোভ বাড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে। তবে পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব চৌধুরী ঘটনাস্থলে এসে ঘোষণা করেন যে বিজ্ঞান শিক্ষকের বদলির নির্দেশ রাজ্য শিক্ষা দপ্তর স্থগিত করেছে। এই ঘোষণার পরে ছাত্রছাত্রীরা আনন্দের সড়ক অবরোধ তুলে দেয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও শিক্ষক বদলি ইস্যুতে স্থানীয় মহলে ক্ষোভ রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমি নবম শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলের সায়েন্সের টিচার পঙ্কজকে ট্রান্সফার করে অন্য স্কুলে নেওয়া হয়েছে। আমরা চাই যে আমরা টিচার আমাদের স্কুলে থাকতে অন্য স্কুলে ট্রান্সফার আমরা এটা মানতাম না। তার লাগে আমরা এখানে রোড ব্লক করছি। যতক্ষণ আমরা দাবি মানা হতো না আমরা এখানেই থাকবো। আসছে কিন্তু আমরা ওই সাইডেই লাগবো। কতজন সায়েন্সের টিচার আছে স্কুলে? 2 জন আছে। কিন্তু ওই পঙ্কজ চারেই লাগবে। সাবরুম মহকুমা হাসপাতালে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় চরম গাফিলতি। হাসপাতালের সব অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে। 25শে আগস্টে শেষ হয়েছে মেয়াদ, তবু এখনো রিফিলিং এর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। সাবরুম মহকুমা হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গাফিলতি প্রকাশ্যে। হাসপাতালের প্রতিটি অগ্নি নির্বাপক যন্ত্র বর্তমানে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের ভেতরে স্থাপিত বেশ কয়েকটি যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে গত 25শে আগস্ট 2025 তারিখে, কিন্তু আশ্চর্যের বিষয় এতদিন পেরিয়ে গেল সেগুলোর রিফিলিং বা নবীকরণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাসপাতালের ভেতরে আপাতকালীন অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে এই যন্ত্রগুলো সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠানের এমন অব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছে স্থানীয় মহলে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার এমন অবহেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। হাসপাতালের ভেতরে প্রতিনিয়ত শত শত রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দর্শনার্থী যাতায়াত করেন। তাদের নিরাপত্তা এখনও কার্যের ভাগ্যের উপর নির্ভর করছে। এই বিষয়ে সাংবাদিকরা যখন সাবরুম মহকুমা হাসপাতালের এসডিএম ও নিপিত্র রিয়াংয়ের সঙ্গে যোগাযোগ করেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন উঠছে, অগ্নি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন এত গাফিলতি? প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। বিশাখাপত্তনম থেকে 560 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান রয়েছে এই ঘূর্ণিঝড়। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মান্থা। বিশাখাপত্তনম থেকে 560 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। চেন্নাই থেকে 500 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান তার। মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝের এলাকায়। সেই সময় এর গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আজকের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 28 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সদা 24 ঘন্টা আপনাদের পাশে।